এই কন্টেন্টটা যখন দেখতেছেন, আমার আলাপ যখন শুনতেছেন, ততক্ষণে বাংলাদেশের টেস্ট শুরু হয়ে যাওয়ার কথা। এবং খেলাটা হচ্ছে এসএসসি নামে একটা গ্রাউন্ডে। এসএসসি মানে আমাদের ওই যে স্কুল সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ওইটা না। এসএসসি মানে হচ্ছে সিংহালি স্পোর্টস ক্লাব। এইটা কলম্বো 4টা টেস্ট ভেন্যুর একটা। কলম্বোতে কিন্তু খুব বিস্ময়করভাবে 4টা টেস্ট ভেন্যু। এর 2টাতে অলরেডি টেস্ট অফ হয়ে গেছে অনেক দিন হলো। সিঙ্গলিজেও রেগুলার, মানে এসএসসিতেও রেগুলার খেলা হয় না। 2018 সালের পর থেকে মনে হয় মাত্র 2টা টেস্ট হয়েছে। তারপরে এবার এসে আবার টেস্ট হচ্ছে এই বাংলাদেশের। ওদের মূল আকর্ষণ নিয়ে নিচ্ছে হচ্ছে প্রেমাদাসা স্টেডিয়াম। এই সিংহলিজ স্টেডিয়াম নানা কারণে বিখ্যাত, নানা কারণে। এটারে শ্রীলঙ্কানরা বলে উপমহাদেশের লর্ডস। সেই উপমহাদেশের লর্ডস হওয়ার যোগ্যতা কিন্তু আসলেই তাদের আছে। কারণ সেই আদি আমল থেকে এখানে খেলা হয়, টেস্ট হয়। তারও আগে সব সম্ভ্রান্ত সব খেলা হয়েছে এই এসএসসিতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এসএসসির নাম যখন আমাদের সামনে আসে, তখন আমরা আসলে একটা ইনিংস দেখতে পাই। একটা ইনিংস দেখতে পাই। 2001 সালে আশরাফুল এখানে একটা সেঞ্চুরি করছিল। সেই সেঞ্চুরিতে একটা বিশ্ব রেকর্ড হয়েছিল, যেটা এখনো টিকে আছে। সবচেয়ে কম বয়সে করা সেঞ্চুরি, অভিষেকে করা সেঞ্চুরি। স্টিল ওইটা কোনো ম্যাটার না, ওই ওয়ার্ল্ড রেকর্ড কোনো ম্যাটার না। সে ওইখানে যে কাজটা করছিল সেটা হচ্ছে সেই সময়ের সবচেয়ে ত্রাস বোলার, পৃথিবীর ইতিহাসে সম্ভবত সবচেয়ে ত্রাস স্পিনার মুত্তিয়া মুরালীধরন। মুত্তিয়া মুরালীধরনকে একেবারে নিউট্রালাইজ করে ফেলছিল। একেবারে মনে হচ্ছিল মুরালীধরন বলে মাঠে কেউ নাই, অন্তত যতক্ষণ আশরাফুল ব্যাট করতেছে। মুরালীধরনের সপাটে পিটায় সেঞ্চুরিটা করছিল। কিভাবে এই সেঞ্চুরিটা করছিল, আজকে যখন এসএসসিতে আরেকটা ম্যাচ শুরু হচ্ছে, আমি তখন ভাবতেছি যে এই সেঞ্চুরিটার খানিকটা রহস্য তো আমি জানি, আপনারাও হয়তো অনেকে জানেন, আমি নিজেই কয়েকবার লেখালেখি করছি। তাছাড়া আশরাফুলও অনেকবার বলছে যে এটার পেছনে একটা নাম না জানা লোকের নাম আছে। সেটা হচ্ছে ইব্রাহিম সাগর, তার বন্ধু স্পিনার। এবং বলা হতো যে বাংলাদেশের মুরালীধরন। সেই ইব্রাহিম সাগর কোথায় কিভাবে হারায় গেছে সেই গল্পগুলো করব। এবং ইব্রাহিম সাগরের কারণে কি করে আশরাফুল মুরালীধরনের ওরকম গলির বোলার বানায় দিল, এই রহস্যটা আজকে একটু এই সময় আলাপ করি আসেন। 2001 সালে আমরা যখন এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে কলম্বোতে গেলাম, স্টিল আমার ওই টাইমটার কথা মনে আছে যে ওইটা আসলে আমাদের জন্য একটা অধ্যায়, যে আমরা পারলে পালায় বাঁচি। ওই সময় থেকে 2003 সাল পর্যন্ত আমাদের টেস্ট খেলতে বললেই, আর ওই সময় কেন যেন আমাদের টেস্ট খেলাও লাগতো বেশি। এমন হয়েছে আমাদের 3 ম্যাচের সিরিজ খেলতে হচ্ছে। 3 ম্যাচের সিরিজ বোধহয় বেশ কয়টা খেলছি ওই সময় আমরা। এবং এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা লাগতেছে। আপনি চিন্তা করেন কাদের সঙ্গে খেলতে হচ্ছে আমাদের, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। মানে এইটা তখন একটা উৎপাত হয়ে গেছে। শ্রীলঙ্কায় খেলতে যাব এসএসসিতে, যেখানে বল টার্ন করে এবং সেখানে আমাদের এগেনস্টে বল করবে মুরালীধরন। ভাই এর চেয়ে প্যানিক, এর চেয়ে আতঙ্ক, এর চেয়ে ছেড়ে দে মাকে দেবাচি টাইপের অনুভূতি, এটা তো ক্রিকেটারদের হওয়ার কথা না। ঠিক সেরকম একটা অনুভূতি নিয়ে আমরা ওখানে খেলতে গেলাম। যথারীতি ফার্স্ট ইনিংসে ধসে পড়লাম। ফার্স্ট ইনিংসে আশরাফুল ব্যাট করতে নামছিল 7 নম্বরে। ওটা ওর অভিষেক টেস্ট ছিল। ও আসলে যে কোথায় কি কেমন করে ওরে সুন্দর করে ইউজ করা যাবে তখনও তো কেউ বুঝতেছে না। অ্যাকচুয়ালি তো আশরাফুলের জীবন ভর এটা বোঝা গেল না যে আশরাফুলটা কেমন করে আমরা সেরাটা ইউজ করব। আশরাফুলের সেরাটা কেন পাওয়া গেল না, এইটা নিয়ে একটা কন্টেন্ট করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এইটা করব, খুব দ্রুত করব। আমার অবশ্য ইচ্ছা আছে একটু পডকাস্ট স্টাইলে ওর সঙ্গে বসে গল্প করার। তখন তো আশরাফুলটা বুঝে ওঠার কোনো কারণই নাই। কেউই বোঝে না যে এই বাচ্চা, কেবল 16 বছর পার করা একটা বাচ্চা, যে বাচ্চাটা ঢাকায় যারে তারে পিটায় তামা তামা করে ফেলে। বুলবুল ভাইয়ের খুব প্রিয় শিষ্য, বুলবুল ভাই হচ্ছে তার আইডল ব্যাটসম্যান। কিন্তু তার শহরে ঢাকায় মূল পরিচিতি হচ্ছে যে ওয়াহিদ ভাই একটা লেগ স্পিনার বানাইছে, সেটা হচ্ছে আশরাফুল, যে জোরে ব্যাট করতে পারে। এরকম একটা পরিচিতি নিয়ে কিন্তু ও ঢাকার ক্রিকেটে শুরু করছিল। আপনারা শুনলে অবাক হবেন, ও কিন্তু মূলত ব্যাটসম্যান হিসেবে শুরু করে নাই, এই জেনুইন লেগ স্পিনার ছিল। ওয়াহিদুল গনি আমাদের প্রথম লেগ স্পিনার, ওনার শিষ্য। ওনার অনেকগুলো শিষ্য তো ন্যাশনাল টিমে কাঁপাইছে একদম। পরে আশরাফুল লেগ স্পিনার থেকে অফ স্পিনার হয়ে গেছে এবং মূলত তো বিশ্ব কাঁপানো ব্যাটসম্যান হয়ে গেছে। ওখানে তারা নিয়ে যাওয়া হলো মূলত অলরাউন্ডার হিসাবে। যত না শুধু ব্যাটসম্যান হিসেবে, তার চেয়ে ব্যাটসম্যান, একটু বোলিং পারে, অফ স্পিন লেগ স্পিন দুটোই পারে, একটা বাচ্চা, এরকম সবকিছু মিলায় নিয়ে যাওয়া হলো। 7 নম্বরে ব্যাট করলো। ডিজেরও পরে ব্যাটে গেল, মানে নাইমুর রহমান দুর্জয়েরও পরে ব্যাটে গেল। প্রথম ইনিংসে বোধহয় 26 অথবা 27 এরকম কিছু একটা করলো, তার মধ্যে 2-3টা
খুব দুর্দান্ত শট ছিল, দুর্দান্ত শট ছিল। তখনকার দিনে আজকে আপনাদের কাছে ২৬ রানের তো কোনো গুরুত্ব নাই, মানে এটা গুরুত্ব শূন্যর কাছাকাছি। তো তখনকার দিনে আমাদের কাছে কিন্তু ২৬ রান বিরাট ব্যাপার ছিল। শ্রীলঙ্কার এগেনস্টে ব্যাট করতে নেমে বাংলাদেশি একটা বাচ্চা ২৬ রান করছে, এটা আমার জন্য একেবারে খারাপ ব্যাপার ছিল না। তারপরে লাভ কি, বাংলাদেশ তো খুব দ্রুত অল আউট হয়ে গেল, মানে যা হচ্ছিল ওই সময়টায়। এবং ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে একটা কেলেঙ্কারি রেকর্ড করলো, মানে ওদের কেলেঙ্কারি না, আমাদের দিক থেকে দেখলে বিরাট কেলেঙ্কারি। এই প্রথম টেস্ট ইতিহাসে দুজন ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট করলেন, মানে আসলে ইঞ্জুরিতে পড়ে না। একজন ডাবল সেঞ্চুরি করে মারবানা আতা পারত, ইনিংস তো ডিক্লেয়ার করার, ব্যক্তিগত ইনিংস তো ডিক্লেয়ার করার কোনো সুযোগ টেস্টে নাই। সে বলল যে আমি আর খেলবো না, মানে বাংলাদেশের বিপক্ষে সে ২০০ রানের পরে আর করার কোনো অনুপ্রেরণা পাচ্ছে না। এরপরে জয়াবর্ধনেও একই কাজ করলো, সেও 150+ ইনিংস খেলে সেও আর ব্যাট করতে চাইলো না। মানে এইটা কিন্তু ক্রিকেটে একটা বিরাট অবমাননাকর ব্যাপার, ক্রিকেটে একটা বিরাট অবমাননাকর ব্যাপার। মানে আমাদের তখন মাথায় অপমানের বোঝা পাহাড়ের মতো চেপে বসছে, পাহাড়ের মতো। মুরলীধরন যথারীতি ফার্স্ট ইনিংসেই ১৩ রানে ৫ উইকেট নিয়ে নিল। ভাই রে ভাই, ফার্স্ট ইনিংসে তো এত উইকেট স্পিনারের নেওয়ার কথা না, এরকম ভয়াবহ অ্যাটাক করার কথা না, তাহলে সেকেন্ড ইনিংসে কি করবে? এর মাঝখানে এসে দুজন ব্যাটসম্যান এরকম অবমাননাকর একটা অবসর নিয়ে নিল। এখন আমাদের সেকেন্ড ইনিংসটা তো হওয়ার কথা মিজারেবলি একটা আতঙ্ক, একটা আতঙ্ক, যেখানে ব্যাট করতে নামবো আমরা ২০-৩০ রানে অল আউট হয়ে যেতে পারি, কারণ মুরলীধরন তো রেডি আছে। প্রথম ইনিংসেই ১৩ রানে ৫ উইকেট নিয়েছে, সঙ্গে আরো ভাঁস আছে, অমুক আছে, তমুক আছে, আমরা ২০-২৫ রান টোটাল করতে পারি কিনা সন্দেহ আছে। সে অবস্থায় আমরা দ্রুত প্রথম উইকেটগুলো যথারীতি হারাইছি, সেখানে কোনো ত্রুটি করি নাই আমরা। আশরাফুলের একটু প্রমোশন হলো, সেকেন্ড ইনিংসে সে ডিজের ওপরে, দুর্জয়ের উপরে ব্যাট করতে গেল, এবং সেখান থেকে আশরাফুল কাউন্টার অ্যাটাক শুরু করলো, এবং তার গুরু, তার আইডল বুলবুল ভাইকে সঙ্গে নিয়ে, এখন যিনি বোর্ড প্রেসিডেন্ট, এই ইনিংসটা সম্পর্কে সম্ভবত সবচেয়ে ভালো বলতে পারবে বুলবুল ভাই। আশরাফুলও এত ভালো পারবে না, কারণ মুরলীধরন তো পিটুনি খাচ্ছিল, ওর পক্ষে তো বলা সম্ভব না। আশরাফুল বলতে পারবে না, কারণ আশরাফুল তখন দুনিয়ার সবচেয়ে উপভোগের জগতে ছিল। সে যে কি করতেছে, সে নিজে বহুবার এই ইনিংস নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে, বহুবার। ইনফ্যাক্ট আমরা দুজন আড্ডায় বসলেই দুটো ইনিংস নিয়ে আমরা খুব গল্প করি। একটা হচ্ছে ওই যে ইন্ডিয়ার বিপক্ষে 150+ যে ইনিংসটা করলো, আরেকটা হচ্ছে এই ইনিংসটা, এই দুইটা নিয়ে আমরা খুব মজা করি। আমার স্মৃতিটাই বরং ওরে বেশি বলি, যে কোথায় বসে দেখছিলাম, কি করছিলাম তখন। যাই হোক, বুলবুল ভাই সবচেয়ে ভালো বলতে পারে, কারণ বুলবুল ভাই তখন অন্য পাশে, বুলবুল ভাই 50 করে ফেললো, আশরাফুল যা করলো এটা নজিরবিহীন। বিশেষত ২০০১ সাল, আপনার ওই টাইমটা ফিরে যেতে হবে, ওই ইনিংসটা যদি বুঝতে হয় ওই টাইমটায় ফিরে যেতে হবে, যে সময়টায় মুরলীধরন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আলোচিত, সবচেয়ে আতঙ্কের নাম। একদিকে শেরওয়ান পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত স্পিনার, তারে বলা হচ্ছে সর্বকালের সেরা স্পিনার। অন্যদিকে উইকেট বেশি নিচ্ছে মুরলীধরন, স্পিনার হিসেবে উইকেট বেশি নিচ্ছে মুরলীধরন। আর বিভিন্ন ইনোভেশন দিয়ে আলোচনা হচ্ছে শাকলাইন মুস্তাক। মানে তিনটা স্পিনার পৃথিবীতে রাজত্ব করতেছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিচ্ছে মুরলীধরন। তো মুরলীধরনের লোকজন শ্রদ্ধার চোখে দেখতেছে না, বলা হচ্ছে সে বল চাক করতেছে। মুরলীধরনের তো যে বিভীষিকা গেছে তার জীবনের উপর দিয়ে, ৩বার না ৪বার আইসিসিতে পরীক্ষা দিছে, লোহার বর্ম পরে পর্যন্ত বল করছে, কিছুতেই লোকেরা বিশ্বাস করে না। বিশেন সিং বেদি বলছিল যে সে নাকি একটা জ্যাভলিন থ্রোয়ার, যে জ্যাভলিনের মতো করে ছুঁড়ে মারে। যাই হোক, এইসব সমালোচনা সহ্য করেও এই লোকটা লড়াই করে যাচ্ছে, এবং মুড়ি মুরকির মতো উইকেট নেয় প্রতি ইনিংসে মুড়ি মুরকির মতো উইকেট নেয়, এবং তারা আলটিমেটলি খেলা যায় না। মূল প্রবলেম হচ্ছে তারা খেলা যায় না, খেলতে গেলে আপনি তারা মারতে গেলে আউট হয়ে যাবেন। না, আশরাফুল ব্যাটিং করতে নেমে সম্ভবত ওই পুরো পৃথিবীরে তাজ্জব করে দিল। দুনিয়ার ভাগা ভাগা সব ব্যাটসম্যান হা করে দেখলো যে এটা তো কেউ পারে না। ও কি করতেছে, ও দিব্যি তারা সুইপ করে ৪ মারতেছে, দিব্যি কাভার ড্রাইভ করতেছে, কোথাও কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো স্ট্রাগলিং নাই। সে মুরলীধরনের বল খেলতেছে, মনে হচ্ছে গলির কোনো বোলার তারে বল করতেছে, আর বাচ্চাটা মনের আনন্দে শট করতেছে। ১৪টা না ১৫টা ৪ মেরে দিল, এবং তার ভিতরে ম্যাক্সিমামটাই মুরলীধরনের। মানে মুরালি কিন্তু ওই ইনিংসে সম্ভবত তার অন্যতম খরুচে বোলিং করছিল। মানে মুরালি আসলেই ও রেগে যায় না, ও খুব আনন্দের সঙ্গে ৪ মারে আর হাসে, বুলবুলের দিকে তাকায়। আমি দৃশ্যগুলো মনে করতে পারি, মানে কি যে একটা অবস্থা। বুলবুল ভাই বরং এগিয়ে যায়, বুলবুল ভাই কিন্তু চিরকাল উইকেটে একটু, যখনই রান করতো তারপরে উইকেটে কিন্তু একটু নার্ভাস থাকতো সবসময়।
এটা খুব আফসোস, এরকম একটা দৃঢ় ব্যাটসম্যান বুলবুল ভাই, তার বেশি সার্ভিস আমরা পাই নাই। সেও তো একটা বিশ্ব রেকর্ড করে শুরু করলো আমাদের অভিষেক টেস্ট। যাক, বুলবুল ভাই বারবার গিয়ে ওরে একটু কুল কইতে বলতেছে, কিসের কুল, এ বাচ্চা মুরালিধরন আসলেই খেপে যায়। এখন কথা হচ্ছে এই জিনিসটা সেন্সেশন হয়ে থাকলো দীর্ঘকাল পর্যন্ত, তারপরেও আমরা ওই ইনিংসে দ্রুত অল আউট হয়ে গেলাম, ইনিংসে হারলাম, কিন্তু ওই রেকর্ডটা তো থেকে গেল, ওই ইমপ্রেশনটা থেকে গেল। মুরালিধরন আশরাফুল যতবার এরপরে দেখা হয়েছে দুজনই অবসর নিয়ে নিয়েছে, ওদের ভিতরে এই আলোচনাটা হয়, বিশ্বজুড়ে এই আলোচনাটা হয়। এবং এখনো পর্যন্ত অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বোঝার চেষ্টা করেন যে আশরাফুল ওই ইনিংসটা কিভাবে খেলছিল। আর যেটা কেউ পারতেছিল না সেটা একটা ছেলে নিজের প্রথম ইনিংস খেলতে গিয়ে, যে আগে কোনোদিন মুরালিধরনরে সামনাসামনি দেখেই নাই, সে কেমনে এই কাজটা করলো, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু রহস্যটা খুব পরিষ্কার ছিল না যে কিভাবে এটা হয়েছে। এটা তো সুনির্দিষ্ট একটা কারণে হয় নাই, কিন্তু মেইন ফোর্সটা কি ছিল এটা বোঝার চেষ্টা অনেকে অনেকভাবে করছে। আমি প্রথম আলোতে আশরাফুলের একটা ইন্টারভিউতে আমি একটা নাম দেখছিলাম, নামটা মাথা থেকে সরে গেছিল বহু আগে। তারপরে 2016-17 দিকে আমি তখন ইন্দিরা রোডে থাকি, যারা ঢাকার মানুষ তারা জানবেন যে ইন্দিরা রোডের কোনায় ওই যে খামার বাড়ির অপোজিটে একটা মাঠ আছে, টিএনটি মাঠ। ওই মাঠটার ওখানে আমরা কয়েকজন সাংবাদিক, দু তিনটা খেলোয়াড়, আমরা ওখানে কয়েকটা ড্রামের উপরে বসে একটু চাটা খাইতাম আর আড্ডা দিতাম। অন্ধকারের মধ্যে, একটু আলো অন্ধকারের মধ্যে বসে মূলত ক্রিকেট নিয়ে নানা রকম আড্ডা দিতাম। ওখানে মাঝে মাঝে আমাদের অতিথি শিল্পী হিসেবে আসতো ইলিয়াস সানি। ইলিয়াস সানি একটা মোটরসাইকেল নিয়ে সন্ধ্যার পরে বেশ ঢাকা ঘুরে বেড়াতো, ওর একটা ব্যবসা ছিল, ওর পৈতৃক একটা ব্যবসা, ও তো এখন দেশের বাইরে থাকে। ও ঘুরতে ঘুরতে হঠাৎ করে, ও জানতো আমরা এখানে আসি, ও হঠাৎ করে ওখানে এসে মোটরসাইকেলটা পার্ক করে আমাদের সঙ্গে হয়তো আধা ঘন্টা আড্ডা দিয়ে আবার ওর কাজে চলে যেত। ওই দিন হঠাৎ করে আশরাফুলের প্রসঙ্গ আসছে, আশরাফুলরে নিয়ে আমরা গল্প করতেছি, হুট করে খানিকক্ষণ কে যেন আশরাফুলরে ফোন দিল, ফোনেও খানিকক্ষণ আড্ডা হলো লাউড স্পিকারের দিয়ে। ফোন রাখার পরে হঠাৎ করে ইলিয়াস সানি বলতেছে যে দাদা মনে আছে আশরাফুল ওই ইনিংসটা কেন খেলছিল, কেন ভালো খেলছিল মুরালিধরনরে। তাই বললাম যে ঠিক মনে করতে পারতেছি না, একটা ছেলে কে জানো মুরালিধরনের মতো বল করতো ঢাকায়, তার কারণে। বলে ইব্রাহিম সাগর। ইব্রাহিম সাগরের কথা ভুলে গেলেন আপনি? ইব্রাহিম সাগরের কারণে এটা হয়েছিল। আমার বিদ্যুৎ চমকের মতো নামটা মনে পড়ে গেছে, হ্যাঁ, ইব্রাহিম সাগর। আমরা বাংলাদেশে জানতাম বাংলাদেশের মুরালিধরন। এটা মূলত কথাটা হচ্ছিল, ইলিয়াস সানি তখন কথাটা এই প্রসঙ্গে তুলছে যে বাংলাদেশে স্পিনার এবং প্রতিভা কেন আলটিমেটলি হারা যায়, এইসব নিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম। কিন্তু ইব্রাহিম সাগর, ইব্রাহিম সাগর নামটা কিভাবে ভুলে গেলাম? আমি কোনোদিন সামনাসামনি দেখি নাই, আমি তো তখন ঢাকায় সেটেলই হই নাই, আমি তো তখন মফস্বলের ছেলে, সে 2001-এর কথা বলতেছি। বা ইব্রাহিম সাগর তো মূলত 99-2000-এর ক্যারেক্টার, ওই টাইমটায় তো আমি ঢাকাই নাই। ফলে আমার তারে দেখার কোনো প্রশ্ন নেই, কিন্তু নামটা শুনছি, বহুবার শুনছি, বহু ক্রিকেটারের মুখে, আশরাফুলের মুখেও অনেকবার শুনছি, ওয়াহিদবার মুখে শুনছি। এবং অনেকেই মনে করে যে বাংলাদেশের বেস্ট এভার স্পিনার হইলেও হইতে পারত। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রহস্য স্পিনার ছিল, সে যুগের রহস্য স্পিনার, মানে অজন্তা মেন্ডিসের মতন না, কিন্তু ওই যে বাংলাদেশের মুরালিধরন মনে করা হতো। এবং আশরাফুল বলে তার আসলেই ওই ইনিংসটা খেলার পেছনে ইব্রাহিম সাগরের একটা বিরাট অবদান আছে। সেই অবদানটা কি? যখন ওরে আমরা জিজ্ঞেস করছি বিভিন্ন সময় যে ওই ইনিংসটা কিভাবে খেলছিলেন, এত সাবলীলভাবে কেন মুরালিধরনরে খেলছিলেন, ওই যে বললাম যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সবগুলো ফ্যাক্টর নিয়ে আর তো গল্প করতে বসি নাই। এখানে উইকেট বোঝা, তারপরে ওই যে ইনোসেন্স, অমুক তমুক, অনেক কিছু কাজ করে। কিন্তু বড় ফ্যাক্টরটা হচ্ছে যে ও বলে যে আমি তো ওই সাগরে খেলতে খেলতে বড় হয়েছি। সাগর আর সে হচ্ছে একেবারে বাচ্চাকালের বন্ধু। সাগর সে দুজনই ওয়াহিদবার স্টুডেন্ট, দুজনই ওই যে বললাম স্পিনার, কিন্তু সাগর অফ স্পিনার ছিল। কারণ সাগরটা খেলতে খেলতে বড় হয়েছে যারা, শুধু আশরাফুল না, ওই জেনারেশনের সবাই বলে মুরালিধরনের খেলা কোনো ঘটনা না। কারণ তার বোলিং অ্যাকশন, তার দুসরা, তার জেনুইন টার্ন, সব কিছু মুরালিধরনের মতো, সব কিছু মুরালিধরনের মতো। ফলে যে সাগররে সহজে খেলতে পারে সে মুরালিধরনরেও সহজে খেলতে পারে, এদের হিসাব খুব সহজ আশরাফুলদের। এখন সাগর, প্রথম কথা হচ্ছে সাগর এটা অ্যাচিভ করলেন কিভাবে, এটা নিয়ে আমি সাগরের সঙ্গে ওই দিনই কথা বলছি, পরদিন একটা স্টোরিও পাবলিশ করছিলাম। সাগররে ফোন দিলাম, প্রথমে আশরাফুলরে ফোন দিয়ে বললাম যে সাগরের নাম্বার দেন, একটু কথা বললি, স্টোরি করতে হবে এতদিন পরে। সাগররে ফোন দিলাম, সাগর তখন একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করেন, বেশ বড় পদে কাজ করেন, এখন বোধহয় উনি দেশের বাইরেও থাকেন। এর মাঝে দেখলাম বোধহয় সাকিবের সঙ্গে একটা ছবি, না কার সঙ্গে একটা ছবি বোধহয় ফেসবুকে ঘুরতেছে, মানে সে এখন বাংলাদেশে থাকে না।
মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, উইকেন্ড ক্রিকেট খেলতো। আমি লাস্ট যখন কথা বলছি ওই সময় লাস্ট কথা বলছি, তারপরে আর যোগাযোগ হয় নাই। তো সাগরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কেমনে মুরালীধরন হয়েছিলেন? তো উনি বললেন যে আমি তো মুরালীধরন হই নাই, এটা আসলে আমার বন্ধুরা বাড়ায় বলে। আমি বললাম না, বাড়ায় বলুক, কিন্তু হয়েছিলেন তো কিছু একটা, এটা কেমনে হয়েছিলেন? সেখানে আবার মুরালীধরন না, সেখানে আবার সাকলায়নের একটা ব্যাপার আছে। সাকলায়নের কারণে সে মুরালীধরন হয়েছে। গল্পটা কিরকম, 97-এ বাংলাদেশে একটা টুর্নামেন্ট হলো ইন্ডিপেন্ডেন্স কাপ। আপনাদের মনে আছে এই টুর্নামেন্টটার কথা? ওই সময় ওয়াহিদবার স্টুডেন্টরা মূলত ঢাকা স্টেডিয়ামে, পরে যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়েছে বা টেস্ট ভেন্যু হয়েছে, ওখানে যত ক্রিকেট খেলা হতো ওয়াহিদবার স্টুডেন্টরা ওখানে বল বয় হিসেবে কাজ করতো। আপনারা জানেন আশরাফুল সাগর দুজনই কিন্তু ফার্স্ট টেস্টে, বুলবুল ভাইদের যে প্রথম টেস্ট, ওই টেস্টে বল বয় ছিল। এবং এদের বল বয় হিসেবে ছবি আপনি খোঁজাখুঁজি করলে অনলাইনে পাবেন, আশরাফুলের ছবি পাবেন, বল বয় হিসেবে মাঠের পাশে দাঁড়ায় আছে বা বল কুড়ায় দিচ্ছে। এটা হচ্ছে মূলত ওয়াহিদ ভাই এই বল বয়গুলো সাপ্লাই দিতেন, যে আমার স্টুডেন্ট ওরা কাছ থেকে বড় ম্যাচ দেখুক। ওই সময় যত ইন্টারন্যাশনাল ক্রিকেট ঢাকা স্টেডিয়ামে হতো ওরা বল বয় হিসাবে রোল প্লে করতো। তো সাগর স্পিন করে, ও খুব তককে তককে আছে যে কোনো একদিন একটু সাকলাইনরে ধরতে হবে। একদিন পেয়ে গেছে প্র্যাকটিসের সময়, কাছাকাছি যে খুব ভয়ে ভয়ে বলছে যে ভাইয়া আমিও তো অফ স্পিন করি, আপনি কি আমার দুসরা শেখাবেন? সাকলাইন তো প্রথমে হতভম্ব হয়ে গেছে। কিন্তু সাকলাইন ভাই তো মাটির মানুষ। আপনারা সাকলাইন ভাইয়ের সঙ্গে যারা মিশছেন, ধরেন আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে দীর্ঘ দীর্ঘ আড্ডা দেওয়ার। এবং মজার ব্যাপার হচ্ছে সেটা শুরু হয়েছিল এই শ্রীলঙ্কা থেকে। আমার জীবনের একমাত্র বিদেশ ট্যুর এই শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কায় আমার মূলত সাকলাইন ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতাটা শুরু। আজও স্রষ্টার আশীর্বাদে সেটা আছে। ওনার সঙ্গে আমার এই জীবন ধর্ম এগুলো নিয়ে প্রায় কথা হয়, মূলত জীবন দর্শন নিয়ে বেশি কথা হয়। ও মাটির মানুষ, মাটির মানুষ একেবারে। ফলে উনি দেখলেন যে একটা বাচ্চা দুসরা নিয়ে আলাপ করতে চাচ্ছে, তখন সাকলাইনের দুসরা, কিন্তু দুসরার আবিষ্কারকর্তা কিন্তু সাকলাইন। এখন এই দুসরা নিয়ে বলতে গেলে আবার বড় হয়ে যায় কিনা, আপনারা অনেকে আবার কমেন্ট করতেছেন যে ইদানিং কন্টেন্ট বড় হয়ে গেলে আপনাদের ভালো লাগে না। তারপরে সংক্ষেপে বলি যে অফ স্পিন তো হারায় যেতে ধরছিল। অফ স্পিনারদের ভেরিয়েশন সব এক ধরনের, মূলত সবই অফ স্পিনের ওই যে অরিজিনাল টার্ন যেটা মানে পড়ে ঢোকে, এইটার উপরে সব ভেরিয়েশন। এতে করে অফ স্পিনাররা সারা পৃথিবীতে খুব মার খাচ্ছিল। তখন যেটা হলো যে সাকলাইন মুশতাক একটা জিনিস আবিষ্কার করলেন, বল উল্টা ঘুরানো, যেটা লেগ স্পিনে কিন্তু শুরু থেকে আসে। বল উল্টা ঘুরানো যেটারে রং অন বা গুগলি বলে, কিন্তু অফ স্পিনে এই জিনিসটা আবিষ্কার করলেন হচ্ছে সাকলাইন মুশতাক। আবিষ্কার করার পরে এটা মাস্টার করলেন মুরালীধরন, অনেকে এটা মাস্টার করলো, এবং পরবর্তীকালে এটা দখল করতে গিয়ে আবার দুনিয়ায় লাখো লাখো চাকার তৈরি হলো। এবং সেটা শ্রেষ্ঠতম উদাহরণ আবার পাকিস্তান থেকে আসছে সাইদ আফবল, যে সবাই করতে পারবে না, দুষ্টা করতে পারবে না। এটা শুধু একটা প্রকৃতি প্রদত্ত ব্যাপার। এটা মূলত সাকলাইন মুশতাকরাই স্রষ্টা দিচ্ছেন, এবং অনেকটা গিফটেডই। তারপরে সাকলাইনরে যখন এই বাচ্চা গিয়ে বলছে, তখন সাগর কতটুকু এতটুকু নিশ্চয়ই সাগর গিয়ে বলছে, উনি উনি উড়ায় দেন নাই। উনি প্রথমে ওর বোলিং দেখছেন যে তুমি বল করো দেখি তোমার কি অবস্থা। বল করে দেখেন যে না, এরে দিয়ে হবে। ওর ফিঙ্গার টিঙ্গার চেপে চুপে দেখে বুঝছেন যে এরে দিয়ে দুসরা হবে। ওরে দুসরার গ্রিপ শিখাইছেন, দুসরার ফিঙ্গার পজিশন শিখাইছেন, শিখায় ওরে দিয়ে ওই দিন বেশ খানিকক্ষণ দুসরা করাইছেন। তখনই খুব ভালো হয় নাই, কিন্তু এই ছেলে অবসেসড হয়ে গেছে। ওই টুর্নামেন্ট শেষ, সাকলাইন ভাইরা দেশে চলে গেছেন। ও এখন রাত দিন মানে মূল নেটে যতক্ষণ প্র্যাকটিস করায় ওয়াহিদ ভাই তো ঠিক আছে, এর বাইরে যতটুক সময় পায় ও দুসরা করে। এখন ঘটনা হচ্ছে ওই যে সেদিন এচেভেরি সম্পর্কে বলতে গিয়ে পেপ একটা দারুণ কথা বলছে, যে এচেভেরি ওই বিস্ময়কর ফ্রি কিকটা কিভাবে গোলে পাঠালো, কিভাবে পোস্টে পাঠালো ওই বলটা। তো ওইখানে গার্দিওলা বলছেন যে প্রতিদিন আমাদের প্র্যাকটিসের পরে আমি তাকায় দেখি যে এই এচেভেরি প্রায় আধা ঘন্টা ধরে একা একা ফ্রি কিক প্র্যাকটিস করে, এবং এরকম সব অদ্ভুত জায়গা থেকে মেসি যেসব জায়গা থেকে শট নেয় ও সেটা কপি করার চেষ্টা করে, যে ওই জায়গা থেকে কিভাবে শট করে বল পোস্টে পাঠানো যায়। এখন আপনি যদি প্রতিদিন কোনো একটা জিনিস প্র্যাকটিস করেন, আপনি মাস্টার হবেনই, এইটা আপনার কেউ ঠেকাইতে পারবে না। সোর্সটাই তখন বলবে যে এই ছেলে এত আরাধনা করতেছে, ওরে দিতে হবে। এক সিজন জিততে না যেতে সাগর কিন্তু স্রষ্টার কাছ থেকে ওই জিনিসটা পেয়ে গেল। তার এই যে প্রবল নিবেদন, প্রবল প্র্যাকটিস, মানে প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা সে প্র্যাকটিস করতেছে। ততদিনে সে ঢাকার ক্লাব ক্রিকেট খেলা শুরু করছে, বাংলাদেশ ন্যাশনাল আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 সবগুলো স্কোয়াডে খেলতেছে, এবং সে আনপ্লেবেল হয়ে গেল।
ঢাকার ক্রিকেটে সাগর বল ধরছে মানে ব্যাটসম্যানরা কাঁপাকাঁপি শুরু করে দেয়। মানে সে সময় তো মুরালিধরনের নাম ঢাকার ক্রিকেটে এরকম এসে পৌঁছায় নাই, কিন্তু তখন বলা হতো ওকে শুরুতে শুরুতে যে ও আমাদের সাকলাইন, আমাদের সাকলাইন। কিন্তু যখন মুরালিধরন হয়ে উঠলো তখন আবার সবাই আবিষ্কার করলো টিভিতে দেখি ওমা ও তো পুরোপুরি মুরালিধরন না, মুরালিধরনের মতো থ্রোর ব্যাপারটা নাই, মানে থ্রোর অভিযোগটা ছিল না কখনো ওরে নিয়ে, কিন্তু বাকিটা বল ফালানো, বল পিচ করানো, বল ভিতরে ঢুকানো সবকিছু মিলে একবারে হুবহু মুরালিধরন। ফলে ওর নাম হয়ে গেল দ্রুত যে আমাদের ঢাকার মুরালিধরন। এবং সাগর যে ব্যাপারটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অ্যাচিভ করে ফেলছে সেই সার্টিফিকেটটা দিলেন আবার সাকলাইনে এসে। সাকলাইনের পরে বছর তিনেক পরে বোধহয় এখানে আসলেন ওই যে মিনি বিশ্বকাপ খেলতে। তখন সাগর আবার তারে পেয়ে গেল। ওই ওদের পাওয়ার তো সূত্র ছিল ওই একটাই, বল বয় হিসাবে মাঠে থাকে, নেটে ধরে ফেলে। আর সাগরের দেখেই তো সাকলাইন চিনে ফেলছেন। সাগর গিয়ে বলছে যে ভাইয়া আপনার একটু দেখাইতে চাই এখন আমি কেমন করি। দুই তিনটা ডেলিভারি করলেই সাকলাইন ডাকছে, বেটা তুমি তো আনপ্লেয়েবল হয়ে গেছো, তুমি কি করে এত বেশি রপ্ত করছো? তখন ও বলতেছে যে ভাইয়া আমি রোজ এটা করি স্যার, আমি এটা রোজ করি, করতে করতে এরকম হয়েছে, আমি লিগে টিগে এখন করি। সবাই বলে যে আমি নাকি খুব ভালো করতেছি। বলে ভালো করতেছো মানে কি, তুমি তো টপ লেভেলে চলে গেছো, তুমি ইন্টারন্যাশনালে এটা করে ফাটায় দিবা, তুমি আনপ্লেয়েবল। এই শব্দটা আশরাফুল আমার বলছে, যে ওর সামনে দাঁড়ায় সাকলাইন মুশতাক বলছে যে তুমি আনপ্লেয়েবল। কোথায় আনপ্লেয়েবল? কোথায় সাগর, কোথায় সাগর? এখনো সম্ভবত ওই যে বললাম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, আপনারা আমরা সাগরের নাম ঠিক মতো জানিও না। এই যে গল্প করতেছি আমার ধারণা বড় অংশের মানুষ সাগরের নাম জীবনে প্রথম শুনতেছেন। ইব্রাহিম সাগর বলে যে আমাদের ক্রিকেটে একটা ক্যারেক্টার ছিল, তাই প্রথম শুনতেছেন। কেন সাগর টিকতে পারলো না, এটা নিয়ে রিসার্চ হওয়া উচিত, অনেক কিছু হওয়া উচিত, অনেক কিছু টুকটাক জানে। আজকে সেটা বলার মঞ্চ না। শুধু এইটুকু বলতে পারি যে আমাদের খামখেয়ালি, আমরা ছেলেটাকে ঠিকমতো পরিচর্যা না করা, যথেষ্ট পরিমাণে স্পেস না দেওয়া এবং আমাদের আনঅর্থোডক্স কিছু মেনে নিতে না পারা। তখনকার দিনে আমাদের ক্রিকেট ম্যানেজমেন্টের টু মাস ট্র্যাডিশনাল থিঙ্কিং, এই সব কিছু মিলে সাগর ক্রিকেটে টিকতে পারে না। সাগর নিজে কখনোই এটা নিয়ে কথা বলতে চান না। আমি ওই সময় বহুবার রিকোয়েস্ট করছি যে ভাই আপনি কেন ক্রিকেট ছাড়তে বাধ্য হলেন? আপনি যদি ক্রিকেটে থাকতেন হয়তো আপনি মাল্টি ন্যাশনালে যা কামাচ্ছেন ওটা শুরুতে কামাতেন না। কিন্তু ঠিক আছে, আপনি তো সম্ভাবনা ছিল যে আপনি গ্লোবাল স্তরে আশরাফুলের লেভেলের নাম করবেন বা তার চেয়েও বড় নাম করবেন, যেখানে ইন্টারন্যাশনাল একজন লিজেন্ড বলতেছে যে তুমি আনপ্লেয়েবল। কেন ছাড়লেন? সে শুধু হাসে, সে শুধু হাসে। শেষে একটা কথা আমারে বলছিল, আমি আজকে লেখাটা পড়তে গিয়ে দেখলাম ওই কথাটা দিয়ে লেখাটা শেষ করছিলাম, যে সম্ভবত আমার কপালে ছিল না, সম্ভবত স্রষ্টা আমার জন্য এটা লেখেন নাই। তো শেষ পর্যন্ত আমাদের এই কথাগুলোই মেনে নিতে হয় যে সম্ভবত স্রষ্টা সাগরকে বাংলাদেশের কপালে লেখেন নাই। সাগরের কপালে কি লিখছেন লিখেন নাই এটা তো স্রষ্টাই জানেন, কিন্তু বাংলাদেশের কপালে যে তারা লেখেন নাই এটা তো আমরা বুঝতেছি। আজকে আমরা আশরাফুলের সেই ইনিংস নিয়ে কথা বলতে গেলে সাগরের নামটা আনতেছি। আমরা বলতেছি বাংলাদেশেরও একজন আনপ্লেয়েবল স্পিনার ছিল যে দুসরা করায় সাকলাইনকে সন্তুষ্ট করে ফেলছিল। ভাই এটা যে কত বড় ব্যাপার, এটা যে কত বড় ব্যাপার। আপনি অভিনয় দিয়ে মার্লন ব্র্যান্ডোকে যদি সন্তুষ্ট করে ফেলেন যে না এই ছেলে তো আমার কাছাকাছি অভিনয় করে, আপনি ব্যাটিং দিয়ে যদি সচিন টেন্ডুলকারের সন্তুষ্ট করে ফেলেন যে না এই ছেলে তো আমার কাছাকাছি ব্যাটিং করে, সেখানে সাকলাইন যদি বলে যে এই ছেলে তো আমার মতো দুসরা করে, তাহলে বোঝেন তার লেভেলটা কোথায়, তার লেভেলটা কোথায়। সেই জিনিসটা আমরা পাই নাই, সেই জিনিস আমরা হারায় ফেলছি। আমার স্টোরির শিরোনাম ছিল হারিয়ে ফেলা মুরালিধরন। জানি না এরকম কত সম্পদ আমরা গোপনে গোপনে হারাইছি এবং আমাদের চোখের সামনেও অনেক কিছু হারাইছি। আজকে আনন্দের কথা বলতে বসার কথা ছিল যে এসএসসি গ্রাউন্ডে খেলা, সেখানে এত কীর্তির পাশে আমাদের আশরাফুল একটা ভুবন কাঁপানো কীর্তি করছিল, সেটা বলতে গিয়ে এই আফসোসের গল্প বলে ফেললাম। যে রাগ করবেন না, ইব্রাহিম সাগরের জন্য শুভকামনা থাকলো, যে জীবনে আছেন এই জীবনটা যেন খুব সুন্দর থাকে। এবং আমি একটা জিনিস সাগরকে রিকোয়েস্ট করব, এখন আর ইব্রাহিম সাগরের নাম্বার টাম্বার আমার কাছে আছে কিনা জানি না, আশরাফুলের সঙ্গে যোগাযোগ করলে তো পাওয়া যাবে, কিন্তু এই কন্টেন্ট যদি কোনো কারণে তার সামনে পৌঁছায়, যদি কোনো কারণে, সেজন্য একটা জিনিস বলবো যে সাগর যা আপনি পান নাই তো পান নাই, আর তো ওইটা ফিরানোর উপায় নাই, কিন্তু আপনার কিছু দেওয়ার আছে। এইটা কিন্তু আমি পার্সোনালি ফিল করে আপনি এটা ফিরায় দেন। মানে আপনি তো কিছু পান নাই তারপরেও বাংলাদেশে দেন। আপনি ওই স্কিলগুলো পারলে একটু ছুটিতে যদি বাংলাদেশে কখনো আসেন, যদি কখনো বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ পান, অ্যাটলিস্ট ওদের মুখে টিপসটা দেন, গ্রিপটা একটু দেখায় দেন, ফিঙ্গার পজিশনটা একটু দেখায় দেন। এখনো তো বাংলাদেশে কোয়ালিটি অফ স্পিনার আর আমরা পাইলাম না।
একটা কোয়ালিটি স্পিনার পাইলাম না যে সুন্দর দুসরা করতে পারে, ন্যাচারাল দুসরা করতে পারে। এখন আমাদের স্পিন হান্ট হচ্ছে, অনেক বাচ্চা বাচ্চা স্পিনাররা একাডেমিতে থাকে, ফলে ওদের সঙ্গে গিয়ে কথা বললে হয়তো ওর ভিতর থেকে একটা সাগর বেরোয় আসবে। আমাদের মুরালিধরন বা সাকলাইন লাগবে না, আমরা একটা সাগরে ফিরে পেতে চাই, তাহলেই আমরা সবাই খুশি হব। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সাগরের জন্য শুভকামনা, আশরাফুলের জন্য শুভকামনা। অনেক আলোচনা হবে, অনেক গল্প হবে। আশা করি এসএসসিতে এবারও বাংলাদেশ ইনিংস হারবে না, ঠিক আছে, কিন্তু হতাশও করবে না। কেউ না কেউ আশরাফুল হয়ে রুখে দাঁড়াবে। সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবেন।